এই বৈঠকটার মাধ্যমে কি মানে বিএনপি প্রচার হলো কিনা, বিএনপি যতটা ডক্টর ইউনূসকে বিশ্বাস করছে আমি মনে করি না আসলে এতটা বিশ্বাস করার যৌক্তিকতা থাকতে পারে। কারণ আমরা অতীতেও দেখেছি এভাবে বিশ্বাস করে প্রতারিত হওয়ার এক্সাম্পল রয়েছে। এখন যে ডক্টর ইউনূস যে তাদের পেছন থেকে ছুরি মারবেন না আমি এটা বুঝি। ডক্টর ইউনূস তো তার সমানের আচার আচরণ ব্যবহার এবং তিনি যা কার্যক্রম গুলো করছেন এগুলো দ্বারা তিনি প্রমাণ করছেন যে তিনি আসলে এই দেশে মূলত মার্কিন স্বার্থটাকে এস্টাবলিশ করার উদ্দেশ্যে তিনি বসেছেন। এবং সন্দেহটা জাগার পেছনে আরো কারণ আছে, কারণ নিরাপত্তা উপদেষ্টার কার্যক্রম যদি আপনি বেষণ করেন আমি অত্যন্ত আতঙ্কিত, আমি অত্যন্ত শঙ্কিত। কারণ এই ব্যক্তিটি এখন এই মুহূর্তে কোথায় আছে টিটো ভাই, আপনি কি জানেন? আমার দর্শকরা কি জানে না? এই ব্যক্তি এখন এই মুহূর্তে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে। এবং আমার সোর্স আমাকে যে তথ্য দিয়েছে তা হচ্ছে এই ব্যক্তি পাকিস্তানের আইএসআই এর প্রধান যিনি রয়েছেন তার সাথে তিনি একটা গোপন বৈঠক করতে যাচ্ছেন। এখন আমাদের তো এগুলো আসলে ভাবিয়ে তোলে যে এই যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি যেসব কার্যক্রম করছেন এবং তিনি যে বেশিরভাগ সময় তিনি যে দেশের বাইরে থাকছেন, এই যে দেশের বাইরে থেকে বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছেন বা বিভিন্ন প্রতিবেশী দেশের লোকজন যারা রয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, তাদের সাথে তিনি যে ধরনের মানে কথাবার্তা বলছেন বা আলাপ আলোচনা করছেন এগুলোর আউটকাম আমাদের দেশের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে এগুলো নিয়ে কিন্তু আমরা আসলে শঙ্কিত। কারণ শঙ্কিতর একটাই কারণ যে এই ব্যক্তির অতীত ইতিহাসটা কিন্তু তারেক রহমান এবং ডক্টর মোদিনের মাঝে যে একটা ক্লোজড ডোর মিটিং হয়েছে, তো সেই মিটিং এ এমন কি কি বিষয়গুলো যেগুলো মিডিয়াতে আসেনি। তো আমি আমার বিভিন্ন সূত্রের মাধ্যমে ওই অপ্রকাশিত বিষয়গুলোকে আমি কিন্তু প্রকাশ করে দিয়েছি। অর্থাৎ তাদের মাঝে যে কথাগুলো আমরা আলাপ আলোচনাগুলো একদম তাদের মাঝে ইন্টারনালি হয়েছিল, যেটা পরবর্তীতে তাদের দুপক্ষেরই বিভিন্ন সূত্র তাদের সাথে তখন শেয়ার করেছে, সেখান থেকে আমি জানতে পেরে সেগুলো আমি আমার দর্শকদের সাথেও শেয়ার করেছি। যেমন সেখানে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল যে তারেক রহমান তিনি বলেছিলেন যে আমাকে তো আপনার সম্পর্কে এভাবে বলা হয়েছিল, আমি তো এই বিষয়ে এভাবে জানতাম। তখন উনি তাকে অবস্থান আবার ক্লিয়ারিফাই করলেন তারেক রহমান সম্পর্কেও কিন্তু ডক্টর মোদি ইউনূসকে বিষয়কে অপব্যাখ্যা করা হয়েছিল, তিনি হয়তো ভুল বুঝেছিলেন এবং তিনিও ডক্টর ইউনূস কিন্তু তারেক রহমানকে বলে আমাকেও তো আপনার সম্পর্কে এই বিষয়গুলো এভাবে বলা হয়েছিল। তো এভাবে হয়েছে কি তাদের মাঝে একটা দূরত্ব ছিল, সেই দূরত্বটা কিন্তু তারা অনেক ক্ষেত্রেই ঘোচাতে পেরেছিল এই একটা মানে ওয়ান টু ওয়ান যে মিটিং এর মাধ্যমে, যে কারণে আপনি দুপক্ষ থেকেই কিন্তু এই বৈঠকটি সফল হয়েছে এরকম একটি বার্তা দেওয়া হয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, মিডিয়া সেলের পক্ষ থেকে একটা সফল বৈঠক হয়েছে বলেই বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি ডক্টর ইউনূসের পক্ষ থেকেও কিন্তু এটাকে একটা সফল বৈঠক বলেই দাবি করা হয়, যেটা তার প্রেস সচিব যিনি শফিকুল আলম তিনিও কিন্তু বলেছে যারা ষড়যন্ত্রকারী তাদের পরিকল্পনা ভেস্তে গিয়েছে এই বৈঠকের মাধ্যমে। এখন পরবর্তী সময় আমরা কি দেখলাম যে সেই এনসিপি তারা কিন্তু এই বৈঠকটিকে ভালোভাবে নেয়নি এবং তারাও কিন্তু একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা একটা ধারণার চেষ্টা করেছে যে ডক্টর ইউনূস তিনি সংখ্যাগরিষ্ঠ দলের সাথে মানে অন্যান্য দল রয়েছে তাদের সাথে তিনি আলাপ আলোচনা না করে তিনি একটি রাজনৈতিক দল অর্থাৎ এই বিএনপি তাদের কথাতেই তিনি নির্বাচনের তারিখটা এভাবে যে ফেব্রুয়ারি নাগাদ হবে এটা তার উচিত হয় এরকম বার্তা এনসিপি বা জামায়াতে ইসলামী বা অন্যান্য যারা রয়েছেন তারা দেওয়ার চেষ্টা করেছেন। তো এ থেকেও কিন্তু অনেকে ওই দুয়ে দুয়ে চার মেলাবার মতো একটা মেলাবার চেষ্টা করে, তাহলে নিশ্চয়ই এনসিপি জামায়াতে ইসলামী এরা যেভাবে ডক্টর ইউনূসকে প্রভাবিত করছিল হয়তো তারেক রহমানের সাথে একটা বৈঠকের পরেই ওই প্রভাব থেকে তিনি বের হয়ে আসতে পেরেছেন এবং হয়তো একটা নির্বাচন ফেব্রুয়ারি মাস নাগাদ দেবেন এই আশায় কিন্তু বিএনপির বা জাতীয়তাবাদী চেতনার যারা লোক রয়েছেন তারা আশাবাদী হয়েছেন এবং তারা বিশ্বাস করেন যে হয়তো তারেক রহমানের সফল বৈঠকের প্রেক্ষিতেই এরকম একটা কিছু মানে হয়েছে। এখন আমরা আসলে দেখবো যে বিএনপি মিডিয়া সেল তারা কি বার্তাটা দিয়েছে। তারা কিন্তু আপনি দেখবেন যে এই বৈঠকটি হওয়ার পরেই কিন্তু তারা একটা অত্যন্ত পজিটিভ মানে একটা ভাইব দেওয়ার চেষ্টা করে বিভিন্ন পোস্টের মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছে এটা একটা সফল বৈঠক। এবং আপনি দেখবেন যে বিএনপির ভেতরে যে কয়েকজন স্থায়ী কমিটির সদস্য রয়েছেন যারা এ সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করছিল এতদিন ধরে, নানা বিষয়ে তাদের মাঝে যে একটা মানে মত পার্থক্য দেখা যাচ্ছিল, তারা আপনি দেখবেন খেয়াল করলে যে তারা এই বৈঠকটির পরে কিন্তু অনেকটাই চুপ হয়ে গিয়েছেন। অর্থাৎ তাদের দলীয়ভাবেই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এখন থেকে মোদি ইউনূসের এই সরকারের সমালোচনা করবো না। অর্থাৎ তাদের যে একটা কনফ্রন্টেশন আমরা দেখছিলাম যে বিএনপির সাথে এই সরকারের একটা চরম ভাবে একটা মানে মত পার্থক্য দেখা গেল। বিশেষ করে আপনি জানেন যে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাকে নিয়ে তাদের একটা তীব্র আপত্তি ছিল। আমরা ভেবেছিলাম যে হয়তো এই সমস্ত আপত্তির বিষয়গুলো এখন আর থাকবে না, বা খলিলুর রহমান যেহেতু তাকে ব্যক্তিগতভাবে রিসিভ করলো ওখানে এবং তিনি যেহেতু যৌথ বিবৃতি পাঠ করলেন হয়তো তাদের মাঝে দূরত্বটা ঘুচে গিয়েছে এরকমই আমরা ভেবেছিলাম। তো এই যে আমরা এত কিছু ভাবলাম এর মধ্যে আবার দেখা গেল কি ইশরাক হোসেন তিনি যে নগর ভবনের যে একটা জটিলতা দেখা দিল, তাকে যে যৌক্তিক ভাবেই মানে তিনি যে আদালতের রায়ের দ্বারা তিনি যে মেয়র হিসেবে শপথ নেওয়া তার উচিত ছিল তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না আসিফ মাহমুদ ভুঁইয়ার পক্ষ থেকে। আমরা দেখলাম না যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হিসেবে তিনি ইন্টারফেয়ার করলেন, তিনি এই বাচ্চা নাবালক উপদেষ্টাকে তিনি বললেন যে আসিফ তুমি যেটা করছো এটা ঠিক হচ্ছে না। এখানে একটা অভিভাবকের ভূমিকা কিন্তু ডক্টর ইউনূস নিতে পারতেন। তো অত্যন্ত দুঃখের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু অভিভাবকের ভূমিকা নেননি। এগুলো কিন্তু আমাদেরকে আবার মনে প্রশ্ন জাগায় যে যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা সফল বৈঠক হয়েছে মানে ইন্ডিকেশন বাইরে থেকে দেখতে পাচ্ছি না। কারণ যদি তাই হতো তাহলে তো ইশরাক হোসেনকে তো এখন সত্যিতে কোনো বাধা থাকার কথা ছিল না।
একটা বিষয় পরিষ্কার, আপনি দেখেন যে আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়ী যিনি ছিলেন প্রয়াত উপদেষ্টা হাসান আরিফ, তিনি কিন্তু যখন চট্টগ্রাম কর্পোরেশনের মেয়র হিসেবে যখন শপথ পড়াবার কথা ছিল, তিনি কিন্তু ওই ব্যক্তিকে শপথ পড়িয়ে দিয়েছেন এই একই প্রেক্ষাপটে। তার মধ্যে কিন্তু ওই ধান্দাটা ছিল না হাসান আরিফের যে আমি এখানে আমার নিজের লোককে প্রশাসক বানিয়ে রেখে আমি ধান্দা করব। তিনি আদালতের রায়ের বাস্তবায়ন করে দিয়েছেন। যে কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আমরা শপথ পড়াতে পারি, ওই একই কারণে তো ইশরাককেও এখানে শপথ পড়াতে হবে। যে কাজটা হাসান আরিফ করেছিলেন, ওই একই মনের দায়িত্বে থাকা উপদেষ্টা হিসেবে এখন হাসান আরিফের নিকটে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাকে হাসান আরিফের পথটাই তো অনুসরণ করতে হবে, যে হাসান আরিফ যেহেতু ওখানে একজন করিয়ে দিয়ে গেছেন, ইশরাকও যেহেতু একইভাবে জিতে এসেছে আদালতের রায়ের মাধ্যমে, আমি ইশরাককে এখানে শপথ দেব। কিন্তু হাসান আরিফের পথে কিন্তু হাঁটলেন না আসিফ মাহমুদ সজীব। তিনি ইশরাককে কিন্তু তিনি শপথ পড়ালেন না। তো এখন এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কি করলেন? তিনি হাসান আলীর কাজটা করেছেন, তিনি সেটা করলেন না। তিনি এখানে ঔদ্ধত্য দেখালেন, তিনি বাড়াবাড়ি করলেন। কেন বাড়াবাড়ি করলেন? কারণ তিনি এখানে তার নিজের লোককে যদি বসিয়ে রাখেন, ধান্দা করতে অনেক সুবিধা হবে। আমি তো একটা অডিও ফাঁস করেছি, আপনি দেখেছেন। এ থেকে তো তার ধান্দাবাজি কিছুটা চিত্র আপনি পেয়েছেন। সামনে আরো অনেক কিছু আমি ফাঁস করব এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রমাণ করে যে বাংলাদেশের ইতিহাসে এত বড় দুর্নীতিবাজ কেউ মনে হয় না অতীতেও এসেছে বা ভবিষ্যতেও আসবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হচ্ছে সেই দুর্নীতির একজন প্রতিচ্ছবি। এখন ক্ষমতার জোরে অধ্যত্বে অনেক তিনি করছেন, আমি ভালো করেই জানি তিনি কোথায় কোথায় করছেন, কোথায় কোথায় জমি জমা কিনছেন, বিদেশে কোথায় কি করতে যাচ্ছেন, এভরিথিং প্রমাণ সহ আমার কাছে, এবং আমি সেগুলো সময় মতো আমি প্রকাশ করব। আমি কেন এতটুকু বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমরা কেন তাকে বিশ্বাস করতে পারছি না, বা এই যে তারেক রহমানের সাথে একটা তথাকথিত এটা যদি এমন হয়ে থাকে, ডক্টর ইউনূস বলে যে ছাত্ররা তার নিয়োগকর্তা, এখন যদি তিনি নিয়োগকর্তাদের সিদ্ধান্ত বাইরে যেতে না পারেন এবং তিনি যদি নিয়োগকর্তাদেরকে বলেন যে আমি খাড়ায় যাব, তোমরা আমারে বসায় দিবা, এরকম সেটিং যদি হয়ে থাকে, যেটা আমি মনে করি, আশঙ্কা করছি, তারেক রহমানের সাথে মিটিংটা ওইরকমই ছিল যে আমি তারেক রহমানের সাথে একটা মিটিং করব, বাইরে থেকে দেখাবো মিটিংটা খুব ফলপ্রসূ হয়েছে, তোমরা আবার দিক থেকে আমার সমালোচনা, আমরা তো এরকমও তো হতে পারে বিষয়টা, আমরা তো অনেক সংখ্যাই এখন করতে পারি। যেরকমও তো হতে পারে যে এটা একটা সেট আপ ছিল যে তারেক রহমানের সাথে একটা মিটিং হবে, বিএনপি কে বোকা বানাবেন, তারেক রহমানকে তিনি বোকা বানাবেন, আবার বাইরে দিয়ে তার এনসিপি বা জামায়াত ইসলাম তার সমালোচনা করবে, কিন্তু ভিতরে ভিতরে তারা সব একই থাকবে। সে কি আপনার ওই মার্কিন স্বার্থ বলেন বা বিদেশি দেশের স্বার্থ বলেন, এই স্বার্থ সবকিছু জলাঞ্জলি দিয়ে, আমার দেশের সবাইকে জলাঞ্জলি দিয়ে সবাই স্বার্থটাকে প্রটাই হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। এটা হচ্ছে মূল বিষয়, আমাদেরকে বুঝতে হবে। আর আমার কথা হচ্ছে যে এখন তারা বিএনপির সাথে একটা বৈঠক করে বিএনপি বিশ্বাস করছে যে হ্যাঁ এটা একটা সফল বৈঠক হয়েছে, কিন্তু আমরা আসলে ভরসা করার জায়গাটা পাচ্ছি না। কারণ কি, এখানে যদি তারেক রহমানের সাথে একটা ওরকম হয়ে থাকে যে আপনার যে মামলাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করব না, হত্যা মামলা বা অনেক গুরুতর মামলা রয়েছে বিরুদ্ধে, সেগুলো যে আপিল হচ্ছে, আপিলের রায় আপনার পক্ষে আমরা আনবো, আর যদি আপনি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আপনাকে ঝুলাই দিব, এরকম যদি ভয়ভীতি তারেক রহমানকে দেখানো হয়ে থাকে, আমি না ভিতরে এই ধরনের কথাবার্তা হয়েছে কিনা। তো এখন কথা হচ্ছে যে বিএনপি যে একটা পজিটিভ জেস্টার দেখাচ্ছে, একটা কথা আমি বলি যে আপনি যতই সমালোচনা করেন বা ব্যক্তিগতভাবে তাকে খারাপ লাগুক বা যাই লাগুক, কথা ভাবতে হবে আপনাকে বা বুঝতে হবে আপনাকে, জেলার জিল্লুর রহমান হি ইজ এ বিগ ফ্যাক্টর। বিগ ফ্যাক্টর এই কারণে যে তিনি বাংলাদেশের টকশো রাজনৈতিক ইতিহাসে তিনি হচ্ছেন একটা পথিকৃৎ, মাধ্যমেই প্রথম এই রাজনৈতিক টকশো গুলো বাংলাদেশের এই চ্যানেলে যে আবি হলো তার হাত ধরেই এসেছে, তৃতীয় মাত্রার হাত ধরে। তো এই লোকটা তো টকশো করতে করতে তার মাথার চুল পেকে গেছে এবং তিনি মানে রাজনীতি সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান রয়েছে, প্রজ্ঞা রয়েছে। তিনি তো আর একটা ওই সস্তা মানের ইউটিউবার না, বসে থেকে গুজব আবিষ্কার করে দিবেন। তিনি হাইলি এডুকেটেড এবং তিনি একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তো তার মতো একজন ব্যক্তি যখন এই তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকটাকে নিয়ে পোষণ করছেন এবং তিনি ধারণা করেন যে এটা বিএনপিকে একটা ব্লাফ করা হয়েছে, আমি অবশ্যই এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করব। কারণ কি, এই জিল্লুর রহমান তো আসলে কোনো প্রবাসে বসে থাকা কোনো গুজববাজ ইউটিউবার নয়। জিল্লুর রহমান ইজ এ ফ্যাক্ট, জিল্লুর রহমান ইজ এ বিগ পার্সোনালিটি বাংলাদেশের রাজনৈতিক স্পিয়ার আমি মনে। কারণ তিনি সব ধরনের মতের মানুষে বসে তৃতীয় মাত্রায় তিনি আজকে কিন্তু এতটা দীর্ঘ সময় তিনি পার করেন। অতএব আমি মনে করি যে তার কথাকে আমাদের আমলে নেওয়া উচিত, এবং তিনি যেহেতু আশা প্রকাশ করছেন আমাদেরকে এগুলো আসলে ভাবিয়ে তুলছে যে তাহলে আসলে কি এই বৈঠকটার মাধ্যমে কি মানে বিএনপি প্রতারিত হলো কিনা। এবং আর্লি ইন্ডিকেশন যা দেখছি, ইশরাককে নিয়ে যে বিষয়টা দেখলাম, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার যে অতি বাড়াবাড়ি, এখানে তিনি কোনো ধরনের ইন্টারফারেন্স তিনি করছেন না, তাদেরকে ইচ্ছা তাই করে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছেন।